আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও খুনিদের ইন্ডেমনিটি দিয়েছেন শোক দিবসের আলোচনার সভায় প্রধানমন্ত্রী। সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে তাদেরকে সংরক্ষণ করা। করোনার শিডিউলে যুক্ত হলো আরও 13 জোড়া ট্রেন। কালোবাজারি বন্ধে করা হচ্ছে জেল জরিমানা, বললেন রেলমন্ত্রী। কোনো ধরনের ব্ল্যাক মার্কেটিং যেন না হয়, টিকিট নিয়ে যেন কোনো কালোবাজারি না হয়। পরিসংখ্যান ব্যুরোর প্রবৃদ্ধির হিসেবে করোনার প্রভাব প্রতিফলিত হয়নি, দাবি সিপিডির। এখন আমরা দেখছি যে এটা একটা রাজনৈতিক সংখ্যা পরিণত হয়েছে। মেজর সিনহা হত্যার ঘটনায় তদন্ত রিপোর্ট পেশ করা হবে 23 আগস্ট। গণশুনানি শেষে জানালেন কমিটি প্রধান। আমরা মানচিত্র তৈরি করেছি ঘটনার যেখান থেকে সূত্রপাত, সেই মুনিয়া পাহাড় থেকে শুরু করে আমরা ঘটনাস্থল 3 বার পরিদর্শন করেছি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার না করার ইন্ডেমনিটি দিয়েছে, আর তার স্ত্রী খালেদা জিয়া ইন্ডেমনিটি দিয়েছে সন্ত্রাসীদের বিচার না করার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের আলোচনার সভায় গণভবন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাকিস্তানি মদতদাতা আল বদর রাজাকার আল শামসের মন্ত্রী উপদেষ্টা করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সভার সভাপতি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন দেশ গড়ায় বঙ্গবন্ধুর ভূমিকা। বাংলাদেশের ইতিহাসটাকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। কোথাও একটু বঙ্গবন্ধুর নাম থাকে, জাতির নাম থাকে, সে নামটা মুছে ফেলা হতো। অথচ তিনি সারাটা জীবন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তো জীবন অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন না, কিন্তু তিনি কথা করেননি। বাংলার শোষিত বঞ্চিত মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ, তাদেরকে শোষণের হাত থেকে মুক্তি দেবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, এটাই তো ছিল তার একমাত্র আদর্শ। যে পাকিস্তানে আমাদের ভাষার অধিকার কেড়ে দিতে চেয়েছিল, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে যে আন্দোলন শুরু, ধাপে ধাপে একটি জাতিকে তিনি স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন, এবং ধাপে ধাপে সেই স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তাই ডেকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িতদের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। এবং যে আল বদর রাজাকার আল শামস গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীর মদতকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাদেরকে জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে, রাজনীতি করবার সুযোগ দিয়েছে, তাদের ভোটের অধিকার, এই সমস্ত লোকদের নির্বাচন করবার অধিকার ছিল না, ভোট দেবার অধিকার ছিল না। সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে তাদেরকে সংগঠন করা। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের আদর্শ নস্যাৎ করা। স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে, আর এভাবেই এদেশের মানুষ যদি বিজয় অর্জন করে, সেই বিজয়কে নস্যাৎ করবে, আর এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবে। এটাই কি তাদের কাজ ছিল? এই কাজটাই সে পেয়েছিল, যার জন্য এই 15 আগস্ট মতো ঘটনা ঘটে। এখানে তো শেষ হয়নি। জিয়াউর রহমান যেটুকু করে গিয়েছে, তারপর তার স্ত্রী এসে তো আরো বেশি। খালেদা জিয়া ক্ষমতা এসে কি করেছে সকলে নিশ্চয়ই ভুলে যাননি। শোক দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এ আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার সাহস, আপসহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালোবাসা, এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব। মিথ্যাচার করে ক্ষমতাসীনরা জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, পুরো রাষ্ট্রকেই আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। সরকারের ব্যর্থতার কারণে করোনা মহামারী সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ তার। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে খেলাধুলা বলুন, গান বাজনা বলুন, আর রাজনীতি বলুন, কোনোটাই দলীয়করণের বাইরে নয়। দল মত নির্বিশেষে আমাদের যে রাষ্ট্র, যেটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, বহু চিন্তার যে রাষ্ট্র, বহু মতের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কালোবাজারি ঠেকাতে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কোথাও অনিয়মের সংশ্লিষ্টতা পেলে কঠোর শাস্তির কথা জানান তিনি। রেলের করোনাকালীন বহরে আজ থেকে আরও ১৩ জোড়া ট্রেন যুক্ত হয়েছে। কমলাপুরের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। এস এম আরিফের রিপোর্ট। পর্যায়ক্রমে সব রুটেই যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় রেলের করোনাকালীন বহরে যুক্ত হল আরও ১৩ জোড়া ট্রেন। সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নিতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। 12টি হলো আপনার আন্তনগর ট্রেন আর একটি হলো কমিউটার ট্রেন, এবং এই ট্রেনগুলি যাতে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে আমরা শুরু করেছিলাম সেই ধারাটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, তারই সেই প্রচেষ্টার অংশ হিসাবে আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি। মন্ত্রী বলেন, কালোবাজারি রুখতেই চালু করা হয়েছে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। যা কিছু আমরা করছি, আমরা সাধারণ যাত্রী ভাইদের সুবিধার জন্য করছি। কোনো ধরনের ব্ল্যাক মার্কেটিং যেন না হয়, টিকিট নিয়ে যেন কোনো কালোবাজারি না হয়, এগুলো কোনোটাই একবারে 100% যে আমরা পরিবর্তনশীল না তা নয়। আমরা এটা করছি, আমরা দেখব এক্সামিন করে যে এটা কী সুবিধা অসুবিধা হচ্ছে। যে অসুবিধাগুলো হবে সেগুলো অবশ্যই আমরা দূর করব। করোনার কারণে ২৪ মার্চ থেকে বন্ধ ছিল যাত্রীবাহী রেল চলাচল। এরপর ৩১ মে থেকে স্বল্প পরিসরে চালু হয় ট্রেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রবৃদ্ধির হিসেবে করোনার প্রভাব প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অর্থনৈতিক হিসেবকে রাজনৈতিক সংখ্যা বিবেচনা করলে অগ্রগতি ব্যাহত হবে বলেও মনে করে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে প্রবৃদ্ধির খণ্ডিত চিত্র প্রকাশিত হলে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্য ঋণ সুবিধা ব্যাহত হবে। আজ এক অনলাইন ব্রিফিংয়ে এসব মন্তব্য করা হয়। আমিনুল মজুসের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর পক্ষ থেকে সম্প্রতি জিডিপি প্রবৃদ্ধির হিসেব দেওয়ার পরই শুরু হয় নানামুখী আলোচনা। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে তুলে ধরা হয় প্রতিক্রিয়া। বেসরকারি বিনিয়োগ যদি এতটাই উপরে থাকে, তাহলে তো আসলে বিনিয়োগ সহায়ক যে সমস্ত ধরনের স্টিমুলাস প্যাকেজগুলো, এগুলো তো তাহলে আসলে দরকার পড়ে না, কেননা বিনিয়োগ তো প্রায় গত বছরের প্রায় কাছাকাছি হয়েছে। অর্থনৈতিক হিসেব রাজনৈতিক সংখ্যায় ব্যবহৃত হলে প্রকাশিত হবে খণ্ডিত চিত্র, এমন মন্তব্য বক্তাদের। এই যে প্রবৃদ্ধি, এটাকে অনেকটা কিন্তু রাজনৈতিক ভাবেও ব্যবহার করা হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা তো কোনো সংখ্যা নয়, এটার পিছনে অনেক তাৎপর্য রয়েছে, যেটি বললাম যে এটার যে মানুষের উপর এক ধরনের প্রভাব, নীতি নির্ধারক পর্যায়ে প্রভাব। কিন্তু এখন আমরা দেখছি যে এটা একটা রাজনৈতিক সংখ্যা পরিণত হয়েছে, এবং এটার মাধ্যমে সরকারের
যে সাফল্য, সেই সাফল্যটাকে দেখানো হয়। আর প্রকৃত চিত্র উপস্থাপিত না হলে ঋণ সুবিধা সহ নানা বিষয়ে বিড়ম্বনা তৈরি হবে বলেও মনে করে সংস্থাটি। আমরা আগেও দেখেছি যে IMF এর থেকে যে আমরা ঋণটি পেয়েছি সেটার চাইতেও কিন্তু আমরা এর চাইতে বেশি পাওয়ার প্রাপ্য, কিন্তু আমরা যেহেতু আমাদের অর্থনীতিতে তেমন একটা প্রভাব পড়েনি সেরকম দেখাচ্ছি, যার কারণে তাদের হিসাবটা সেভাবে আসেনি। সেটা অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হবে। বিবিএস এর তথ্য আরও যথাযথ ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে একটি স্বাধীন কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করে সিপিডি। রিপ্রেজেন্টেটিভ তথ্য আমরা ওই কমিশন থেকে পাবো, যেটা অর্থনীতির ভালো একটা পরিচয় আমাদের কাছে তুলে ধরতে পারবে। আগে আমি 32% বিনিয়োগ দিয়ে 8% করেছি, এই বছর বিবিএস বলছে যে আমরা 32% বিনিয়োগ দিয়ে 5.2% প্রবৃদ্ধি করছি। তার মানে হলো যে বাংলাদেশের ক্যাপিটালের বিনিয়োগের উৎপাদনশীলতা অনেক কমে গেছে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। এপ্রিল মাসে এটা প্রায় 24.5। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় আগামী 23 আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে দিনব্যাপী গণশুনানি শেষে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান এই কথা জানান। শুনানিতে 9 জন সাধারণ জনগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সরকারি বেসরকারি সংস্থার 60 জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এখানে যেখানে যাওয়া দরকার আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আমরা মানচিত্র তৈরি করেছি, ঘটনার যেখান থেকে সূত্রপাত সেই মুনিয়া পাহাড় থেকে শুরু করে আমরা ঘটনাস্থল 3 বার পরিদর্শন করেছি। আমরা এইসব জায়গাগুলো রেকি করেছি এবং সংশ্লিষ্ট যারাই ছিল, টেকনাফ থানার পুলিশ, ফাঁড়ির পুলিশ, তদন্ত কেন্দ্রের পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্য, প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সকল গাড়ি ঘোড়া ছিল তার গাড়ি চালক এবং ময়নাতদন্তকারী ডাক্তার এবং সুরথাল তৈরিকারী যে পুলিশ কর্মকর্তা, আমরা মোটামুটি প্রায় 60-এর মতো 60 আমরা ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের থেকে তথ্য সংগ্রহ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দেব। উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু এবং বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে উপকূল এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সাগরের লঘুচাপ স্থলভাগে উঠে আসায় ঝোড়ো হাওয়া কমে এলেও বৃষ্টি হবে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হতে পারে। এবারে সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটকে আরও ছড়িয়ে দিতে মোবাইল টাওয়ারগুলোকে ওয়াইফাই টাওয়ার হিসেবে ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা করছে সরকার। এরই মধ্যে সফলতার কথা জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বেতার তরঙ্গকে এখানে কাজে লাগানো হচ্ছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে, তবে এর ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রযুক্তি বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার ইন্টারনেট। ইন্টারনেটের ব্যবহার মিশে গেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়েছে প্রযুক্তির ব্যবহার। ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করে প্রযুক্তির সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দেশের মোবাইল টাওয়ারগুলোকে এবার ওয়াইফাই টাওয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পরীক্ষায় সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। প্রযুক্তি পরীক্ষা করে দেখা যে আমরা মোবাইল টাওয়ারকে ওয়াইফাই জোন হিসেবে ইউজ করতে পারি কিনা, সেই চেষ্টাও আমরা করেছি এবং আমাদের এই চেষ্টা সফল হয়েছে। এখনো পর্যন্ত আমরা ভবিষ্যতে এটা নিয়ে কি করব অথবা কি পরিকল্পনা কি এইসব কোনো চিন্তা ভাবনা করি নাই। আমাদের কাছে টেকনোলজি এসছে, টেকনোলজি
যাচাই বাছাই করার বিষয়টা ছিল, সেই যাচাই বাছাইটা আমরা করেছি। মূলত বেতার তরঙ্গকে ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করাই এর লক্ষ্য বলে জানান তিনি। পার্টিকুলারলি আমাদের বহু জায়গা আছে যেসব জায়গাতে কেবল নেওয়া সম্ভব না, দেন হাই স্পিড ব্রডব্যান্ড দেওয়া সম্ভব না, সেই সব জায়গাতে যদি এই ধরনের কাজ আমরা করতে পারি, এটা আমার মনে হয় মানে আমাদের ইন্টারনেট প্রসারের সহায়তা করবে। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা করছিলাম। এদিকে প্রকল্প গ্রহণের পূর্বে এর সম্ভাবনা, সফলতার পাশাপাশি ক্ষতিকর দিকগুলো নিয়েও আরো বেশি গবেষণা প্রয়োজন বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞ ABM মাইনুল হোসেন। ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই যেটা আমরা বলি, সেই জিনিসটা আমাদের দেশে সঠিকভাবে সুন্দরভাবে করা হয় না। অনেক সময় তড়িঘড়ি করে বা বিভিন্ন দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা কাজে নেমে পড়ি, এটা ঠিক না। মোবাইল টাওয়ার এগুলোর সাথে স্বাস্থ্যগত ঝুঁকির একটা ব্যাপার থাকছে। আমি যদি স্কুলগুলোতে, বিশেষ করে আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি যদি ওই টাওয়ারের আন্ডারে, টাওয়ার হয়তো কাছে থাকবে, সেখানে ওয়াইফাই বা কাছে থাকবে যেখানে থাকবে ওয়াইফাই সিগন্যালটা আসবে, সেটার কোনো স্বাস্থ্যগত ঝুঁকি আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যাত্রী নিরাপত্তা বিমানবন্দরের উন্নয়নের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া যাত্রীদের কাছ থেকে ফি আদায় শুরু হয়েছে। যাত্রীরা বলছেন, করোনার সময় এমন সিদ্ধান্ত দুঃখজনক। এতে করে বিমানে মানুষের ভ্রমণ বিমুখ হওয়ার আশঙ্কা দেখছেন এয়ারলাইন্সগুলো। SM আরিফের রিপোর্ট। যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দরের উন্নয়নের জন্য নতুন করে চার্জ আরোপ করেছে সরকার। এখন থেকে সার্কভুক্ত দেশসমূহে প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়নে 5 এবং নিরাপত্তার জন্য দিতে হবে $6 অন্যান্য দেশসমূহে যেতে যাত্রীদের গুনতে হবে $20 এছাড়া অভ্যন্তরীণ রুটের ফি ধরা হয়েছে $170। যাত্রীরা বলছেন, করোনার প্রাদুর্ভাবের মাঝে বাড়তি চার্জ আরোপ অযৌক্তিক। এয়ারপোর্টে এসে এরকম ট্যাক্স দেওয়ার, তখন আমরা তো পেমেন্ট দিয়ে তো এয়ারলাইন্সের টিকিটগুলো কাটতেছি আর কি। তো টিকিট কাটার পর আবার এই ধরনের একটা চার্জ, এটা আসলে খুব দুঃখজনক। এই সময় মানুষের এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ সবারই, তো এই সময় যদি আপনার বাড়তি কাটা তো স্বাভাবিক, এটা তো কি হবে, কারণ এটা একটা বাড়তি চাপ দেওয়া আর কি মানুষের উপর। মানুষ এমনি না খাই মানুষ মারা যাচ্ছে, এরপরে আবারও বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে যারা বাইরে যাচ্ছে তারা তো টাকার জন্যই যাচ্ছে। একই কথা বলছে এয়ারলাইন্সগুলো। প্যাসেঞ্জারদের চাপ মানে এভিয়েশনের চাপ, কারণ এভিয়েশন এই প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিয়ে বিজনেস করছে। সুতরাং আমাদের প্যাসেঞ্জাররা যদি সেই চাপের সম্মুখীন হয়, দিন শেষে আসলে এয়ারলাইন্সগুলো সেই চাপকে মোকাবেলা করতে হবে। এবং আমরা চাই যে এই বর্তমান সময়টাকে আসলে যদি কোনোভাবে গভর্নমেন্টের যদি সুযোগ থাকে, বর্তমান সময়টাকে অ্যাভয়েড করে যদি পরবর্তী সময়ে চার্জেসগুলো নির্ধারণ করা হয়, তাহলে এয়ারলাইন্স এবং যাত্রী দুজনের জন্য মঙ্গল হবে। বিমানবন্দরের উন্নয়ন সবাই চায়, তবে বর্তমান পরিস্থিতিতে কার্যকর হওয়া বাড়তি ফির কারণে যাত্রীদের ভ্রমণ বিমুখ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় বিচারপতি ইমান আলীর অভিযানে 43 জন ক্লার্ক তদবিরকারীকে আটক করা হয়। দুপুরে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যাপক হট্টগোল করেন ক্লার্করা। পরে মুচলেখা দিয়ে সুপ্রিম কোর্ট বারের জিম্মায় ছাড়া পান আটক হওয়া 43 জন। ভবিষ্যতে যাতে তদবিরের কাজে জড়িত না হয় সেজন্য সতর্ক করা হয়। এবার করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 2024 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত 3657 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় 10,018টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 13,51,666 জনের। এ পর্যন্ত মোট 2,76,549 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে ভাইরাসে আক্রান্ত আরও 1,315 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। দিনাজপুরের ফুলবাড়িতে করোনা আক্রান্ত দিন দিন বাড়ছে, তবে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7 জন। এদিকে নমুনা দিতে এসে হয়রানির শিকার হচ্ছেন এলাকাবাসী, এমন অভিযোগ উঠেছে। প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম ভুট্টো রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের কথা থাকলেও লকডাউন না করায় আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সদস্যরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহ টিম থাকলেও ধীরগতির কারণে পোহাতে হচ্ছে ভোগান্তি। নামাজের শেষে আপনাকে এখানে পরীক্ষা করানো হবে, এখনো তো কোনো কিছুই নাই। ফুলবাড়ী উপজেলার করোনা টিম অনেক সময় উপজেলার বাইরে থাকায় জনগণের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার লোক বঞ্চিত হচ্ছে, এটাও ঠিক আছে, যেহেতু আমাদের ফুলবাড়িবাসী করোনার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের নমুনা সংগ্রহের জন্য ধীরগতি তৈরি হচ্ছে জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। আমাদের টেকনিশিয়ান একজন থাকার কারণে ফুলবাড়ী উপজেলার যে রোগী আছেন বা যাদের সাসপেক্টেড করোনা, সে আমরা চিন্তা করতেছি, তাদের জন্য একটু সাময়িক একটা বিঘ্নতা সৃষ্টি হয়েছে। শিউলি রোজা, মাই টিভি। করোনা মহামারীর কারণে লকডাউনের সময় কর্মহীনদের জন্য 10,000 টাকা করোনা তহবিলে দান করে আলোচনায় আসা শেরপুরের ঝিনাইগাতির ভিক্ষুক নাজিম উদ্দিনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঘর হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার জীবিকা নির্বাহের জন্য মালামাল সহ একটি দোকানও করে দিয়েছে জেলা প্রশাসন। আর ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্ষুক নাজিম উদ্দিনকে কিনে দেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা। আর ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁওয়ে নাজিম উদ্দিনের জন্য তৈরিকৃত বাড়ির আঙিনায় শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব ওই বাড়ির চাবি তার কাছে হস্তান্তর করেন। ভিক্ষা করে উপার্জিত 10,000 টাকা নাজিবুদ্দিনের নিজের ঘর বানানোর জন্য জমিয়েছিলেন। গত 21 এপ্রিল সেই টাকায় তিনি দান করেন উপজেলা প্রশাসনের করোনা তহবিলে। এরপরই প্রধানমন্ত্রীর নজরে এলে বিষয়টিকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তাকে ঘর করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়িবাঁধ উপচে বরিশালের গরুনদী ও আগৈলছড়া উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে অসংখ্য পানের বরজ, মাছের ঘের, রোপা আমন ধানের চারা ও সবজি বাগান তলিয়ে গেছে। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের উত্তর ও মধ্য অঞ্চলের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভারী বর্ষণ ও আড়িয়ালখার শাখা পালর্তি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন খাল, নদী ও বেড়িবাঁধ উপচে বরিশালের গরুনদী পৌরসভার খানজাপুর, বার্থি, শকিলল ও নলচিরা ইউনিয়ন এবং আগলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল ও বাগদি ইউনিয়নের অধিকাংশ এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়েছে। বানের পানিতে শতাধিক পরিবার পানিবন্দী। এসব এলাকার প্রায় 300 একরের পান বরজ, শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। আমার 75 বার পানিতে তলাইয়া গেছে, মেশিন দিয়ে ইস্কা রাখতে পারি না। কয়েকদিনের ঘন বর্ষণ ও পানির চাপ বেশি থাকায় আমার ঘেরের 2 লক্ষ টাকার মাছ বাইরে গেছে। আমাকে চিংড়ি মাছের ঘের তলাই গেছে, আনুমানিক 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে কি ফেলে থাকবো, লতা পাতা সব তল্লে গেছে, পান একটা পানও নিতে পারি নাই। বন্যায় রোপা আমন ধানের চারা, কলা, পেয়ারা ও সবজি বাগান তলিয়ে যাওয়ায় সামনের দিনগুলো নিয়ে হতাশ বন্যার্তরা। 500 মালটা গাছ ছিল, 700 পেয়ারা বাগান ছিল, কলা বাগান ছিল, 6টা ঘের সব ভাসে গেছে, পানিতে নষ্ট হয়ে গেছে। আমরা টর্কিরচরের 2 নং ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী কিছু পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। ফসলের জমি প্লাবিত হয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত যারা হবে তারা যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় সে বিষয়ে তাদেরকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছি। এছাড়াও আমরা কৃষকদের পাশে থেকে তাদেরকে সার্বিক পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের 45তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে চট্টগ্রামে। জাতীয় পতাকা অর্ধনমিত মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী।
গাজীপুরের কাপাসিয়ায় কৃষক লীগের উদ্যোগে ভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলু মাহমুদের আর্থিক সহায়তায় মরিয়ম ভিলেজ সহ উপজেলার 11টি ইউনিয়নে 45তম জাতীয় শোক দিবস উপলক্ষে ভিন্ন আয়োজনে এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন সহ আলোচনার সভা, দোয়া ও মিলাদ কাঙালি ভোজের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা। ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় জাতির জনকের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে এক আলোচনা সভায় এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান সহ অন্যান্য ডাইরেক্টরবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার 2 হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে সংসদ সদস্য সেলিমা আহমদ হোমনা ও তিতাস উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন স্পটে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন ও তাবরক বিতরণ করেন। এই সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বনাঞ্চল। আগুন ক্রমেই লোকালে ছড়িয়ে পড়তে থাকায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন বহু মানুষ। দাবানলে ধ্বংস হয়ে গেছে লস অ্যাঞ্জেলসের শতাধিক বাড়িঘর আর স্থাপনা। আর জানাচ্ছেন মোবালিক করিম। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলের দাবানল এখন লোকালয়ে। নিজের বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন মানুষ। লস অ্যাঞ্জেলস শহরের উত্তরের শতাধিক বাড়িঘর এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। হুমকিতে আরও 5,500 বাড়ি। হেলিকপ্টার দিয়ে দিনরাত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা, কিন্তু কোনো কিছুই নেই অনুকূলে। গত বছরের তুলনায় এবছর 34% বেশি হারে ছড়িয়ে পড়েছে আগুন। এখন পর্যন্ত 600 একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে বাড়তি তাপমাত্রা আরও উস্কিয়ে দিতে পারে এই দাবানলকে। মোবাল্লিক করিম, মাই টিভি। নেপাল ও ভারত 2 বন্ধু দেশের মধ্যে সীমান্ত বিরোধ ও বিতর্কিত মানচিত্র প্রকাশ নিয়ে সম্প্রতি সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়েছিল। এমনই প্রেক্ষাপটে শনিবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি টেলিফোন করে নরেন্দ্র মোদীকে ভারতের 74তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন। এ সময় 2 নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা বলেন। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এই জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম জানায় শুক্রবার ম্যানহাটনে নিউ ইয়র্ক প্রেস ভিক্টোরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইকে দেখতে যান ডোনাল্ড ট্রাম্প। গুরুতর অসুস্থ ছিলেন রবার্ট, কিন্তু তিনি কী রোগে ভুগছিলেন তা জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। প্রেসিডেন্ট ট্রাম্পের 4 ভাই বোনের মধ্যে সবার ছোট রবার্ট। পারিবারিক রিয়েল এস্টেটের ব্যবসা করতেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 2 বছরের ছোট রবার্ট।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 মাইল উঁচুতে অবস্থিত একটি হ্রদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে খুঁজে পাওয়া গেল শত শত মানুষের কঙ্কাল। খবরটি ছড়িয়ে পড়ায় কৌতূহলের কেন্দ্রে চলে এলো কঙ্কাল হ্রদ। গবেষক আর বিশ্লেষকদের একের পর এক তথ্য আর মতামত ভুল প্রমাণিত হতে লাগলো এই হ্রদ আবিষ্কারের পরে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার প্রত্যন্ত এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 মাইল উঁচুতে হিমালয়ের কোলে লুকিয়ে রয়েছে অগভীর এক রহস্যময় হ্রদ রূপকুণ্ড। এই হ্রদ তার বুকে হাজার বছর ধরে লুকিয়ে রেখেছে এক রহস্য, যে কারণে বিশ্বের বিজ্ঞানী, ইতিহাসবিদ ও অভিযাত্রীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রূপকুণ্ড। 1942 সালের গ্রীষ্মকাল। সে বছর হিমবাহের বরফ একটু বেশি গলে গিয়েছিল। তখন নন্দাদেবী রিজার্ভ পার্কের রেঞ্জার HK মাধওয়াল প্রথম এই হ্রদের সন্ধান পান। কিন্তু হ্রদের টলটলে স্বচ্ছ পানির নিচে পাথরভূমিতে ছড়িয়ে থাকা শত শত কঙ্কাল দেখে আঁতকে ওঠেন তিনি। বিষয়টি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রথমে ভাবা হয়েছিল এগুলো চীনা সেনাদের মৃতদেহ, কিন্তু সেখানে কোনো অস্ত্র পাওয়া না যাওয়ায় প্রথমে এই যুক্তি খারিজ হয়ে যায়। কঙ্কালগুলোর জিনোম স্টাডি থেকে জানা গেছে 1200 বছরের পুরনো কঙ্কালগুলোর বেশিরভাগই দক্ষিণ এশিয়ার মানুষদের, এবং 200 বছরের পুরনো কঙ্কালগুলোর সঙ্গে মিল আছে পূর্ব ভূমধ্য সাগর অঞ্চলের মানুষদের। 2004 সালে একদল বিজ্ঞানী আবার রূপকুণ্ডে বৈজ্ঞানিক অভিযান চালান। তারাও বলেছেন হ্রদের কঙ্কালগুলি দুটি পৃথক জনগোষ্ঠীর, তাই দুটি দল প্রায় 1000 বছরের ব্যবধানে রূপকুণ্ডের পথে একই রকম দুর্ঘটনায় পড়েছিল, এটা প্রমাণিত। তবে তারা কারা তা জানা যায়নি। এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরেও রূপকুণ্ডের কঙ্কাল রহস্যের সমাধান করা যায়নি। বিভিন্ন সময়ে বিজ্ঞানীদের নেওয়া সিদ্ধান্তের মধ্যে দেখা গেছে বিস্তর ফারাক, তাই আজও জানা যায়নি হতভাগ্য মানুষগুলোর পরিচয়। মার্জিয়া মান্নান, মাই টিভি। ভিন্ন খবর দিয়ে শেষ করব সংবাদ। মৃত ব্যক্তি কথা বলছে, বিষয়টা কি বিশ্বাসযোগ্য? আর তাও প্রায় 3000 বছর আগের এক মমি। এবার প্রযুক্তির কল্যাণে সেটি তুলেই ধরল একদল মমি গবেষক। দেখালেন তার মুখাবয় আর শোনালেন তার সর্বশেষ উচ্চারিত শব্দটি। আরও জানাচ্ছেন মোবাইল করিম। হলিউডের মমি মানে লোমহর্ষক উত্তেজনাময় দৃশ্য, আর যার গর্জন বাড়িয়ে দেয় হৃদযন্ত্রের গতি। তবে এবার সেটি আর সিনেমার পর্দায় নয়, বাস্তবে শোনা গেল। সেও প্রায় 3000 বছর আগের কথা। মিশরের প্রাচীন শহর থিপসে কর্ণাকে আমন দেবতার মন্দির ছিল, আর এই মন্দিরেই পুরোহিত ছিলেন নেসিয়ামান, আর এই মমি তারই। এত বছর পরও মমি করে রাখা সেই পুরোহিতকেই ফের বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা। শোনালেন মৃত্যুর সময় তার শেষ কথা। গবেষকরা বলছেন 3000 বছর পুরনো মমির কণ্ঠস্বর ছিল খুবই ক্ষীণ এবং অস্পষ্ট। তবে তিনি যে কিছু শব্দ উচ্চারণ করেছেন তা স্পষ্ট শুনেছেন বিজ্ঞানীরা, আর যেসব শব্দ উচ্চারণ করেছিলেন তার অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। মমিকে কথা বলাতে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া হয়েছে, আর এজন্য 3 ডাইমেনশন প্রিন্টার ভোকাল বক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা জানান মানুষের ল্যারিংসে শব্দ তৈরি হয়, আর ভোকাল ট্র্যাক প্যাকেজে সেই শব্দ ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এই পুরো বিষয়টিকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয়। নেসিয়ামানের মমি এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল যে 3000 বছর পেরিয়ে গেলেও তার ভোকাল ট্র্যাকের কোষগুলো অক্ষত রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে প্রথমে সেটি পরীক্ষা করা হয়। তারপর 3D প্রিন্টারের মাধ্যমে ওই মমির ভোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেন বিজ্ঞানীরা। কি আর কেমন শোনা গিয়েছিল সেই কণ্ঠস্বরে, শুনুন নিজের কানেই। মোবাইল করিম, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও খুনিদের ইন্ডেমনিটি দিয়েছেন শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। করোনা শিডিউলে যুক্ত হলো আরও 13 জোড়া ট্রেন। কালোবাজারি বন্ধে করা হচ্ছে জেল জরিমানা, বললেন রেলমন্ত্রী। কোনো ধরনের ব্ল্যাক মার্কেটিং যেন না হয়, টিকিট নিয়ে যেন কোনো কালোবাজারি না হয়। পরিসংখ্যান ব্যুরোর প্রবৃদ্ধির হিসেবে করোনার প্রভাব প্রতিফলিত হয়নি, দাবি সিপিডি।
এখন আমরা দেখছি যে এটা একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। মেজর সিনহা হত্যার ঘটনায় তদন্ত রিপোর্ট পেশ করা হবে 23 আগস্ট। গণশুনানি শেষে জানালেন কমিটির প্রধান। আমরা মানচিত্র তৈরি করেছি ঘটনার যেখান থেকে সূত্রপাত সেই মুনিয়া পাহাড় থেকে শুরু করে আমরা ঘটনাস্থল 3 বার পরিদর্শন করেছি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল, পড়ে গেছে 600 একর জমি। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদা আলী এবং আমি এসএম তানভীর। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।